সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছে আমি মুস্তফা খন্দকার। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর দেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে পারস্পরিক মর্যাদা সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তবে সংসদকে পাশ কাটিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বৈদেশিক চুক্তি সংসদে উপস্থাপন করা হলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। মানুষের প্রত্যাশা পূরণে এই সফর কতটা সফল? প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় বিদেশ সফর বাংলাদেশ ফার্স্ট। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি সাখাওয়াত ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করে দেশে ফিরেছেন এবং এটাই তার প্রধানমন্ত্রীত্বের প্রথম সফর। এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে এই জুলাই গণঅভ্যুত্থান পরিবর্তিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার প্রথম সফর এটা। এই সফরের অনেকগুলা দিক এবার প্রশংসিত হয়েছে এবং আজকে পার্লামেন্টে আমাদের বাণিজ্যমন্ত্রী সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও বলেছেন যে এটা একটা নতুন কালচার তৈরি করেছে। সেই কালচারটা থেকে একটু সংক্ষেপে শুরু করি। সেটা হচ্ছে সাধারণত আমাদের দেশের সরকার প্রধানরা যাওয়ার সময় দেখতাম যে বিশাল বহর নিয়ে যান, এয়ারপোর্টে তাদের স্তুতি করার জন্য অথবা ওই দাঁড়িয়ে থেকে বিদায় দেওয়ার জন্য বিশাল হাজার হাজার লোক থাকবে। এটা তারা খুব এনজয় করতেন এবং শো অফটা বেশি ছিল। এই শো অফটা এবার ছিল না। প্রথমত হলো গিয়ে যে ছোট পরিসরে টিম নিয়ে যাওয়া, 25 জন নিয়ে যাওয়া, এইটা একটা প্রথম কালচার। দ্বিতীয় হলো যে ওই যে এয়ারপোর্টে ভিড় জমিয়ে সবার হাত ইয়ে করে কচলাতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, সেই কালচার থেকে তিনি বের করে এনেছেন। মালয়েশিয়া যখন গেছেন, মালয়েশিয়ায় তাদের এটা প্রথম সফরে এটা সবারই মনে রাখা দরকার যে তাৎক্ষণিকভাবে আমি তোমাকে এত টাকার এই খাতে দিয়ে দিলাম বা এইখানে এইটা দিয়ে দিলাম বা এতজন লোক নিয়ে নিলাম, এই ঘটনাটাই মুখ্য হয় না। মুখ্য হয় যে একটা স্টার্টিংটা আমাকে কি মেসেজ দিচ্ছে। স্টার্টিংয়ের মেসেজ ওইখানে সব কিছু ছাপিয়ে উঠলো যখন তিনি 2 দিনের মালয়েশিয়া সফর শেষে যখন তিনি ওইখান থেকে আসবেন। ওইখান থেকে ওই সময়টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে সেখানে আমার বন্ধু মহাজাদু জানে, আপনার ঘরে আপনি আমাকে দাওয়াত দিলেন, আমি আসলাম, আপনার সঙ্গে আমার দেখা হলো, কথা হলো, এই প্রথমবারের মতো সাক্ষাৎ হলো। আমি অফিস থেকে বের হওয়ার সময়ে যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন, সায়ন্ত এসেছিল, আমার বন্ধু মহাজাদু জানে, আমার সঙ্গে আপনার সম্পর্কের উচ্চতা কোথায় পৌঁছেছে এটা বোঝার জন্য আর অনেক গল্প দরকার আছে। আর এইটা হয়েছে এবং সেটা এত বেশি এটা সাড়া ফেলেছে যে গত পরশু পর্যন্ত ওই সময়ের মধ্যে আমি দেখেছি যে 7.1 মিলিয়ন ভিউয়ার হয়েছে। মানে 71 লক্ষের বেশি এই 3 দিন আগেই দেখেছি। আমি সরি, এর মধ্যে আর আপডেটটা দেখা হয় নাই, ভিউ হয়েছে। তার মানে এই হলো মালয়েশিয়ায় তিনি এই 2টা দেশ সফরেই তিনি কিন্তু রাজনৈতিক সম্পর্ক, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, জনগণের সম্পর্ক এবং পাশাপাশি উন্নয়ন এবং আপনার বিনিয়োগের দিকে মনোযোগ দিয়েছেন বেশি, যে কারণে তার বিনিয়োগ বোর্ডের প্রধানকে তিনি নিয়ে গেছেন এবং মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তিনি মিটিং করেছেন। চায়নায়ও তিনি আলাদাভাবে চায়নার শীর্ষ 3 ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং সেখানে 17টা সমঝোতা স্মারক, এটা ধরেন সমঝোতা স্মারক ছোটোখাটো মিলিয়ে অনেক কিছুই অনেক দেশের সঙ্গে হয়। সংখ্যার বিবেচনায় সেটা বড় করে না দেখে আমরা যদি এটা দেখি যে চায়নায়ও তিনি যে রিসিপশন পেয়েছেন এবং আর একটা বোনাস পেয়েছেন, সেটা হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ইয়েতে দালিয়ানে, যেখানে 7টা দেশের সরকার প্রধানরা উপস্থিত, এটাও কিন্তু বোনাস পাওয়া। নর্মালি শুধু একটা দেশের সফরে গেলে এটা নাও পেতে পারতেন। ওইখানে 7 দেশের প্রধানের সঙ্গে তিনি ওইখানে ডিনারে অংশগ্রহণ করা বা আলোচনা করা বা দেখা হওয়ার সুযোগ পেলেন। পরে এসে ব্যবসায়িক, রাজনৈতিক, সামরিক, উন্নয়ন, কানেক্টিভিটি,
এমন কোনো দিক নাই কালচারাল, এমনকি সংবাদ মাধ্যম, এআই অ্যাসিস্টেড বিভিন্ন যে প্রকল্প ভবিষ্যতে হবে, স্বাস্থ্য খাতে যে হবে, কোনো সেক্টরই কিন্তু আলোচনায় আসেনি যেটা আমাদের জন্য প্রয়োজন এমন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আবারও সামনে এসেছে সেটা হলো চায়নার যে বিআরআই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা দীর্ঘদিন থেকে তারা বলে আসছে এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু অলরেডি এটা আগেই চুক্তিবদ্ধ তাদের সঙ্গে। সেইখানে যে আপনার বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার কানেক্টিভিটি, যেটা আপনার বিসিআইএম প্রকল্প যেটা ছিল, সেটা ইন্ডিয়ার অনীহার কারণে সেটা ইন্ডিয়া বেরিয়ে গেল, তারপরে সেটা বাংলাদেশের সঙ্গে ছিল, কিন্তু ভারতের নানান কৌশলের কারণে সেটা হয়ে ওঠেনি। কিন্তু চায়না মিয়ানমার তাদের কানেক্টিভিটি ওইটা কিন্তু চলমান আছে। সেই ক্ষেত্রে এইটা এমন একটা বিষয়, যদি চায়নার সঙ্গে আমরা উন্নয়ন অংশীদারিত্বে এগিয়ে যেতে চাই, আমাদের এখানে বিনিয়োগ বাড়াতে চাই তাদের, তাহলে যোগাযোগ দরকার। সেই যোগাযোগের ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে, কারণ বেইজিং থেকে বা চায়নার এক অংশ থেকে আর এক অংশের যেই দূরত্ব, তার থেকে অনেক কম দূরত্ব কুনমিংয়ের সঙ্গে, ইউনিয়ন প্রদেশের কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশের 2 ঘন্টায়। আমি কুনমিংয়ে গেছি, বাংলাদেশ থেকে প্লেনে উঠছি, কুনমিংয়ে নেমে ফোন করছি, আমার বাসার সদস্যরা যারা আমাকে এগিয়ে দিতে আসছিলেন এয়ারপোর্টে, ওরা যানজটে পড়েছিল, তারা বাসায় পৌঁছানোর আগে আমি কুনমিং চলে গেছি, 2 ঘন্টা মাত্র। তাহলে সেইখানে যদি মিয়ানমারের এইখান দিয়ে যদি একটা রোড কানেক্টিভিটি হয় এবং সেইখানে রাখাইনে যে অস্থিরতা চলছে, চায়নার ধারণা বা তাদের যে গবেষণা স্ট্র্যাটেজি যেটা, যে ওইখানে কর্মসংস্থান তৈরি হইলে রাখাইনের অস্থিরতাও কমবে। রাখাইনের অস্থিরতা করলে কর্মসংস্থান তৈরি হলে তাহলে আপনার এই বাংলাদেশের যে রোহিঙ্গাদের নিয়ে যে সংকট, এইটারও একটা সমাধানের পথ খুলতে পারে। আমি এর আগে 2018 সালে চায়নায় গিয়েছিলাম, সাউথ এশিয়ান সেমিনার ফর সাউথ এশিয়ান পলিটিক্যাল পার্টিজ, ওইটা অংশ নিতে বিএনপির প্রতিনিধি হয়ে শহীদুদ্দিন চৌধুরী, অ্যানিবাহ এবং আমি বিএনপির প্রতিনিধি হয়ে গিয়েছিলাম। সেইখানেও যত বিষয় নিয়ে আলাপ হয়েছে আমরা দেখেছি, ওদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু বিআরআই, কানেক্টিভিটি, ব্লু ইকোনমি এবং এই যে রোহিঙ্গা ইস্যুতে তাদের পলিসি হচ্ছে মিয়ানমার, রাখাইন, বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চল ডেভেলপ করা, স্থিতি আনা, কর্মসংস্থান বাড়ানো এবং এর মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান করা। ফলে সব কিছু মিলিয়ে এইবার যে একটা যেটা এই অনুষ্ঠানের আগে আমরা আলোচনা করছিলাম, যখন আপনারা এখানে বসছিলাম, তখন সবাই আমরা একমত হচ্ছিলাম যে এখানে নগদ কি টাকা আসলো, প্রাপ্তি আসলো, সেটা থেকে বড় কথা হলো 5 বছর এই সরকারের মেয়াদের জন্য বাংলাদেশের সঙ্গে চায়নার কূটনৈতিক সম্পর্কের একটা গতি প্রকৃতি এস্টাবলিশড হয়ে গেল। সেইটা একটা গুড জেস্টার এবং আমরা হোপফুল হওয়ার মতো। আর একটা হচ্ছে ঠিক এইটা হওয়ার সময় একই টাইমে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া যে আমাদের ট্রানজিট ভিসা বন্ধ করে রেখেছিল সেইটাও দিল। এইটা একটা সিগনিফিক্যান্ট এক্সাম্পল যে যখনই আমাদের দেশের সঙ্গে অন্য কোনো দেশের, বিশেষ করে চায়নার বা আমেরিকার কোনো একটা বাইল্যাটারাল সম্পর্ক, এটা নানান কিছু হতে থাকে, স্পেশালি চায়নার সঙ্গে, তখন ইন্ডিয়া আমাদের কিছু মেসেজ দেয়। সেই মেসেজটা দেয় সীমান্তে গুলি করার মাধ্যমে, হত্যা করে, এবার করেছে 2টা, গুলি এবং পুশিং। সেইখানে যখন তারা ফেল করেছে, দেখেছে যে এই মেসেজ দিয়ে এই পরিবর্তিত বাংলাদেশে এই সরকার বা এই রাষ্ট্র ব্যবস্থায় আর কাজ করছে না ওই মেসেজ, তখন তারা চায়না প্রধানমন্ত্রী এবং তার গ্রুপ থাকা অবস্থায় তারা একটা সফট মেসেজের দিকে গেল, সেটা হচ্ছে গিয়া ট্যুরিস্ট ভিসাটা ওপেন করে দিল। ফলে এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গেও তো আমাদের সম্পর্ক লাগবে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা এনসিপি হোক, জামায়াত ইসলাম হোক, বিএনপি হোক, ডান বাম অন্য দল হোক, এই সবগুলো দলই কিন্তু ইন্ডিয়ার সঙ্গে একটা সম্পর্ক চায়, কিন্তু সম্পর্কটা চায় আত্মমর্যাদা, সমতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা সব অক্ষুণ্ণ রেখে সমতার ভিত্তিতে। ইন্ডিয়া যেটা চায় একপাক্ষিক, তারা আপার হ্যান্ড নিবে সেইটা। এখন ওই সম্পর্কটা কিন্তু আমরা সব সময় চাই। ইন্ডিয়া এখন এই চায়না ভিজিটের কারণে হোক, অথবা যেই সব হার্ড মেসেজ দিয়ে মেসেজটা কাজ করেনি, সেই জন্য সফট মেসেজ দিয়ে কাজ করিয়ে সেই সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায়,
ইন্ডিয়ার কলকাতায় যে ট্যুরিস্ট ভিসা ওপেন করার পর ওদের কিছু ভিডিও দেখছিলাম, ওইখানের ব্যবসায়ীরা তারা বলছিল যে তার নিউ মার্কেটের ব্যবসা বন্ধ, বিভিন্ন দোকান বন্ধ, বাস বন্ধ, ট্যুরিস্ট রিলেটেড ব্যবসা যারা করে বন্ধ, হসপিটাল রিলেটেড এটা চালু হওয়ার পরে তারা একটু চালু হয়েছে, তার আগে ওগুলোও বন্ধ ছিল, ফলে তারা ক্ষতিগ্রস্ত বেশি আমাদের থেকে। আচ্ছা। সুতরাং এই বিবেচনায় এইটা শুধু চায়না সফর মানে চায়না না, গোটা বিশ্ব ইনক্লুডিং ইন্ডিয়াকে যে মেসেজটা দেয়া হয়েছে এবং চায়নার সঙ্গে যে রিলেশন বিল্ড আপ হয়েছে, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। সারাত তুষার, আজকে সংসদে এই প্রধানমন্ত্রীর সফরকে সর্বসম্মতিতে সবাই ধন্যবাদ প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা গৃহীত হয়েছে। আপনার কাছে এই সফর কিভাবে মূল্যায়ন করেন? আপনাকে ধন্যবাদ। প্রথমত হলো যে আপনি শুরুতে বলছিলেন যে এটা পররাষ্ট্রনীতিতে একটা নতুন দিগন্ত। আমার কাছে মনে হয় যে আমাদের পররাষ্ট্র বা স্বাধীন ফরেন পলিসি এই সফরের মধ্যে দিয়ে শুরু হলো, কারণ এর আগ পর্যন্ত এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের কোনো ফরেন পলিসি ছিল এটা বলা যাবে না, কারণ এটা পুরোপুরি এটা মোটামুটি ওপেন সিক্রেট, এটা ডিফ্যাক্টো ইন্ডিয়া নিয়ন্ত্রিত ছিল। এবং এবারও সফর যখন আমরা চুজ করলাম দুটো দেশ, তখনও দেখবেন তাদের যে সফট অ্যাসেট এখনও বাংলাদেশে নানাভাবে আছে, মিডিয়া এবং অন্যান্য জায়গায়, তারা কিন্তু এটা বলা শুরু করলো যে এই প্রথম বাংলাদেশ ভারত ছাড়া অন্য কোনো দেশকে চুজ করলো। অথচ পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ে বের হয়ে আসলো যে বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি যারাই যে দলেরই, ইনক্লুডিং সামরিক স্বৈরাচার এরশাদ, কেউই কিন্তু ভারত দিয়ে শুরু করে নাই, অন্তত কেউ কেউ আমেরিকা দিয়ে শুরু করেছে। তো ফলে এই সফর কি পেলাম না সেগুলো নিয়ে অনেক তো আমাদের বিশ্লেষণ করতে হবে, কিন্তু যেটা ইমপ্রেশনাল ভ্যালু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই দিক থেকে আমরা মনে হয় যে বাংলাদেশের একটা স্বাধীন পররাষ্ট্র নীতির পথে আমরা যখন হাঁটা শুরু করেছি, যেটা আজকেও সংসদে আলোচনা হয়েছে, যে সেইটা কিন্তু বিরোধী দল সমর্থন করবে, যে অন্তত আমরা এই ক্ষেত্রে স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবসময় আমরা দেশের ঊর্ধ্বে, সব কিছুর আগে দেশ। এবং এই সফরটা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ যে এই সফর সিদ্ধান্ত আমরা নিয়েছি, কোথায় যাচ্ছি এই সিদ্ধান্ত আমরা নিচ্ছি। আগে যেটা ছিল যে তুমি আগে এখানে এসে সেজদা দিয়ে তারপর অন্য কোথাও যাও, বা হাজিরা দিয়ে তারপর অন্য কোথাও যাও, কিন্তু এবার আমরা কোথায় কোন দেশে সফর করব এটা আমাদের দেশের বা সরকারের সিদ্ধান্ত, সেটা অবশ্যই আমরা আপহোল্ড করি। তো সেই দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই দুটো দেশকে কিন্তু ফেলে দেওয়ার মতো না, মানে বোথ মালয়েশিয়া এবং চীন, এশিয়া একটা তো সুপার পাওয়ার অফকোর্স সারা পৃথিবীর, আরেকটা আঞ্চলিক শক্তি হিসেবে মালয়েশিয়ার অনেক গুরুত্ব আছে, তাদের সাথে আমাদের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, শ্রমবাজারের বিষয়টা আলোচনা হয়েছে। এবং সেইটাতে মনে হচ্ছে যে আপাত অর্থে হয়তো পরিস্থিতি খুব বেশি আগের চেয়ে চেঞ্জ হবে না, মানে আমাদের অলরেডি যে সমঝোতা স্মারকটা আছে এটা যদি সংশোধন করা না হয় তাহলে উন্মুক্ত করা, যেটা শ্রমবাজার, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা, এটা আপাতত মনে হয় হচ্ছে না। যদি এক্সিস্টিং যে সমঝোতা স্মারকটা আমাদের আছে তাদের সাথে এটাকে আমরা মানে হালনাগাদ করি বা সংশোধন করি, তাহলে এটা হবে। আদারওয়াইজ আপনাকে নতুন সমঝোতা স্মারকে ঢুকতে হবে, সেটা অনেক সময় সাপেক্ষ। আশা করি যে এই সফরগুলোর একটা মানে ফলো আপ থাকবে। ফলো আপ থাকলে আপনি যে ইস্যুগুলো আছে, যেমন আমাদের দুটো বড় স্বার্থ আছে আমি মনে করি, একটা হলো আসিয়ানের সদস্য হওয়া, আর একটা হচ্ছে ব্রিক্সের সদস্য যদি আমরা হতে পারি। এই দুটোর ক্ষেত্রে একটা মালয়েশিয়া একটা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, একটা ক্ষেত্রে চীন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এগুলো আলোচনায় এসেছে, চূড়ান্ত কোনো কথা হয়তো আসে নাই, কিন্তু যদি আমরা আমাদের ওই যে যেহেতু মহাজাদু জানি আমরা বলা হচ্ছে, তো সেই মহাজাদু দিয়ে যদি অন্তত এইটাতে আমরা মালয়েশিয়া এবং চীনকে কনভিন্স করতে পারি, তাদের স্বার্থগুলো দেখাতে পারি যে কিভাবে আমরা অন্তর্ভুক্ত হলে তাদের কাজে আসবে, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ব্রিক্সে ঢোকা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে আমরা জানি যে প্রধান বাধাটা কোথা থেকে আসবে, এটাও একটা ইয়ের বিষয়। অন্তত যদি আমরা সার্কে আগে যেটা থাকতো যে পর্যবেক্ষক রাষ্ট্র, অন্তত পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে যদি আমরা ব্রিক্সে অন্তর্ভুক্ত হতে পারি চীনের মধ্য দিয়ে, এটাও আমাদের জন্য একটা বড় জিনিস। আর এছাড়া একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আরও চিন্তা ভাবনা করতে হবে, সেটা হলো যে করিডোরের ব্যাপারটা। কারণ শেষ পর্যন্ত এটা শুধু অর্থনৈতিক করিডোর থাকে না, এটা আমরা সবাই জানি। এবং আবার প্রাথমিক যে পরিকল্পনা ছিল এখানে ইন্ডিয়াকে ইনক্লুড করে, সেখানে ইন্ডিয়াকে বাদ দিয়ে যখন এটা হচ্ছে, মায়ানমারেও কিন্তু এটা একটা টার্মোয়েল সিচুয়েশন, যে মায়ানমারে আসলে অথরিটিটা কে, আপনি যেদিক দিয়ে এটা নিয়ে আসবেন, কথা বলতে হবে দুই পক্ষের সাথেই। একটা পক্ষ এখনও অফিসিয়ালি স্টেট অ্যাক্টর না, নন স্টেট অ্যাক্টর, আবার আরেকটা পক্ষ তো জান্তা। ফলে এই যে দুটোর সাথে ব্যালেন্স করে এখান থেকে আপনি নিয়ে আসবেন এবং ভারত এটা চুপচাপ বসে বসে দেখবে, ব্যাপারটা আমার কাছে এত সহজ মনে হয় না। তাছাড়া এটা কিন্তু আমেরিকান ইন্টারেস্টের বিরুদ্ধেও যতটুকু বোঝা যায়। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিন্তু ব্যালেন্স করতে হবে, মানে আমরা যেন আবার মানে বাঘ সিংহের লড়াইয়ের মাঝখানে ঢুকে না পড়ি, নিরাপদ থাকতে হবে আমাদেরকে, মানে ব্যালেন্স যেমন করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের স্ট্যাবিলিটিটাও আমাদেরকে দেখতে হবে। আপনার একটা জিনিস মনে থাকবে যে একটা কিন্তু ইন্টারেস্টিং ঘটনার মধ্যে ঘটেছে এই সফরের মধ্যে, সেটা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূতের নড়াচড়া। আমরা ভারত নিয়ে অনেক কথা বলছি, কিন্তু উনি বন্ধের দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওপেন করিয়ে কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, বাইরে এসে বলেছেন যে ফুটবলে আমেরিকা ভালো করছে,
আমেরিকার সাথে সম্পর্ক করলে পস্তাতে হবে না। আচ্ছা, কথাটা আচ্ছা। খুবই খুবই মানে Significant. সিগনিফিক্যান্ট এবং ইঙ্গিতপূর্ণ। এবং তিনি যখন সিনেটে আপনার শুনানি হচ্ছিল এই দেশে রাষ্ট্রদূত হিসেবে আসার ক্ষেত্রে, তিনি একটা কথা বলেছিলেন যে চীনের সাথে সম্পর্ক করলে বাংলাদেশকে ভুগতে হবে, এটা আমরা তাদেরকে বোঝাবো, বাংলাদেশকে বোঝাবো, এটা তার অ্যাসাইনমেন্ট। মানে উনি এই কথাটা প্রকাশ্যে বলে এখানে কিন্তু এসেছেন। এখন এবার যখন সফরের বিষয়টা যখন হলো, তখন তিনি এসে এটা বললেন যে আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে করলে বাংলাদেশকে পস্তাতে হবে না টাইপের। তো অফকোর্স এখানে ঝুঁকি আছে। আমরা যদি প্রথম সফরটা, অবশ্যই এটা কিন্তু একটা কন্টেস্টেড সিদ্ধান্ত, মানে চীনের দিকে যাওয়াটা, ওই সফরটা যেটা আমি বললাম যে ইমপ্রেশনাল ভ্যালুটা মারাত্মক, ভালো মন্দের চেয়েও ঊর্ধ্বে। ওখানে সফর আপনি কি পেয়েছেন কি পান নাই, কতটা সমঝোতা স্মারক হয়েছে হয় নাই, তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি ওখানে যাচ্ছেন, এটা একটা হিউজ জিওপলিটিক্যাল স্টেপ। একদিকে ইন্ডিয়া, একদিকে আমেরিকার ইকুয়েশনটা মাথায় রাখলে, এটাকে যদি আমরা আমাদের সাথে কাজে ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত ভালো। কিন্তু মানে আমাদের জন্য নতুন করে ঝুঁকি তৈরি করা যাবে না। কিন্তু একদিক থেকে আমরা অবশ্যই স্যাটিসফাইড যে এখানে আমরা ইন্ডিয়ার কথা শুনে আমরা সিদ্ধান্ত নিচ্ছি না। তারা কিন্তু এই মানে গণঅভ্যুত্থানের পরে অন্তত তাদের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং পার্লামেন্টের স্পিকার, তারা এসেছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সময় পররাষ্ট্রমন্ত্রী এখানে এসে তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, তখনও তিনি প্রধানমন্ত্রী ছিলেন না। পররাষ্ট্র সচিব তো সরাসরি দাওয়াত নিয়ে এসেছিলেন ইন্ডিয়া সফরের। আরেকটা হচ্ছে স্পিকার হলো আপনার ওই যখন শপথ নিচ্ছে নতুন সরকার, তখন আসলেন। ফলে তারাও কিন্তু তারা যে পরিস্থিতিটা তৈরি করে রেখেছে, এই পরিস্থিতি থাকলে আমরা তো ইন্ডিয়াকে প্রথম সফর হিসেবে নিতে পারি না। এবং বাংলাদেশের মানুষের ইতিমধ্যেই যে সঙ্গত ক্ষোভ আছে ইন্ডিয়ার বিরুদ্ধে, সেটা প্রথম সফর, প্রথম ডেস্টিনেশন এটা হতে পারতো না কোনোভাবেই। ফলে সেদিক থেকে সরকার, আমি বলবো যে কাণ্ডজ্ঞানের পরিচয় দিয়েছে। এবং ভিসা যে উন্মুক্ত তারা করলো, এটা একটা ব্যাখ্যা তো সায়ন ভাই দিয়েছেন। আরেকটা কথা কিন্তু গুঞ্জন আকারে আছে, আমি সত্য মিথ্যার চেয়ে ব্যাপারটা হলো, গুঞ্জনটা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে ওই যে কথাটা এসেছে যে লজিস্টিক সাপোর্টটা নেবে চীনের কাছ থেকে, কিন্তু এটা চীনের সাহায্য নিয়ে করা হবে যে আলোচনাটা ছিল, সেখান থেকে সরকার কিছুটা এখানে ভারতকে আশ্বস্ত করে কিন্তু যাওয়ার কারণেই কিন্তু এই ভিসাটা ওপেন হয়েছেও বলে একটা মন্তব্য আছে। সেটা যাই হোক, আমাদেরকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, চীনকে ব্যবহার করতে হবে, এবং যদি আমরা আমাদের নিজস্ব অর্থায়নে করতে পারি চীনকে কাজে লাগিয়ে, এবং ভারতকে অতিরিক্ত মানে না করে, না খেপিয়ে, কারণ সেটা অনেস্টলি ভারতের সাথে আমাদের ইস্যু আছে, কিন্তু তাকে তো আমরা সারাক্ষণ খেপানোর কোনো আমাদের দরকার নেই। আমাদের তার সাথে একটা লজিক্যাল, যৌক্তিক এবং মর্যাদাপূর্ণ সম্পর্কের দিকে যেতে হবে। তবে ভারত যদি তার ইন্টারেস্টটা দেখে যে এখানে রক্ষিত হচ্ছে, কিন্তু বাংলাদেশ তার ইন্টারেস্টটা হারাচ্ছে না, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এতদিন তো একচেটিয়াভাবে একপেশে হয়ে আসছে, এটাই হলো আমাদের আপত্তির বিষয়। ফলে সার্বিকভাবে যেটা বলবো, এটা হচ্ছে ইটস আ গুড মুভ, বা ফার্স্ট স্টেপ হিসেবে খুবই সুন্দর স্টেপ হয়েছে। এখন এটার ফলো আপ প্রয়োজন। দ্বিতীয়ত হলো, যেটা বিরোধী দলের নেতা সংসদে বলেছেন, বিরোধী দল যেহেতু আপনাকে বোঝাই যাচ্ছে সহযোগিতা করতে প্রস্তুত আছে, মানে একেবারে লাগাম ছাড়া বিরোধিতা, অন্ধ বিরোধিতায় জায়গায় বিরোধী দল নাই, এইটাকে সম্মান করে তাদেরকেও যে ইস্যুতে যুক্ত করা যায়, যে বিষয় তাদেরকে ইনফর্ম করা যায়, তাদেরকে নিয়ে আপনি করলে দেশ আরও বেশি এগিয়ে যাবে। আজাদ, সেটা হচ্ছে অনেক 2 বছর পর ভারত আমাদের যে ভিসা চালু করলো, এই যে প্রধানমন্ত্রী চীন সফরের মাঝখানে, এইটার কি কোনো ভূ রাজনীতির কোনো দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি মনে করি না যে এইটা আসলে এই সফরের সাথে সম্পর্কিত। এটা ভিসা চালু হওয়াতে বাংলাদেশের চেয়ে ভারতেরই লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি। আপনি সায়ন্ত ভাই বলেছেন যে এই ভিসা চালু হওয়াতে কলকাতাতে মানুষ সেলিব্রেট করছে, কিন্তু ঢাকায় কেউ সেলিব্রেট করছে এরকমটা আমরা দেখি নাই। সো এই মানে এই সেলিব্রেশনটা থেকেও বোঝা যায় যে আসলে এটাতে কার স্বার্থটা বেশি সংরক্ষিত হবে। এটা বাংলাদেশের মানুষ ভারতে যাবে, ভারতে গেলে ভারতে তারা পয়সা খরচ করবে, ট্যুরিস্ট ভিসা তো এটা। কিন্তু আমরা যদি দেখতাম যে তারা আমাদের যে ব্যবসা বাণিজ্যের যে প্রতিবন্ধকতাগুলো তারা তৈরি করেছিল, সেগুলো যদি তারা দূর করে দিত, আমাদের যে ট্রান্সশিপমেন্টের যে একটা আপনার একটা তারা একটা কি বলবো রেস্ট্রিকশন দিয়েছিল, সেটা যদি তারা তুলে দিত, তাহলে আমার মনে হয় সেটা বাংলাদেশের স্বার্থটা আরও বেশি করে আমরা প্রাধান্য পেত, বা সেটা বাংলাদেশের জন্য আর একটু বেশি ইতিবাচক হতো। সো আমি এই ভিসা আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর দুইটাকে এক পাল্লায় দেখতে চাই না। আমরা মনে করি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার চীন সফর করেছেন বা তার আগে মালয়েশিয়ায় গিয়েছেন, সেটার তাৎপর্য বহুমাত্রিক, এবং এইটা ভারত এটা পছন্দ করুক বা না করুক তাতে কিছু আসা যায় না। এটা বাংলাদেশের স্বার্থের সাথে সম্পর্কিত। আপনি শুরুতেই বলেছেন যে আমাদের সরকারেরও নীতি এখন বাংলাদেশ ফার্স্ট, এবং বাংলাদেশের মানুষেরও এটা চাওয়া।
আমি একটা জরিপের উদাহরণ দিই। আপনার নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে IRI একটা জরিপ করেছিল। সাধারণত এই জরিপে আহ, সরকার প্রধান বা রাজনৈতিক দলগুলোর উপর কী ধরনের আস্থা, এই বিষয়গুলো আলোচনায় আসে। আরও অনেকগুলো বিষয় থাকে এই জরিপে, যে বিষয়গুলো সেইভাবে মিডিয়া আলোচিত হয় না। সেখানে একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের মানুষ আপনার কোন দেশকে সবচেয়ে বেশি তাদের বন্ধু দেশ মনে করে, এবং উত্তরটা ছিল চায়না। বাংলাদেশের মানুষ কিন্তু এই মুহূর্তে বিশ্বের যতগুলো, ইনক্লুডিং আমেরিকা, ভারত, পাকিস্তান, সব দেশকেই কিন্তু এই জরিপে রাখা হয়েছিল। তাতে দেখা গেছে মানে সর্বাধিক সংখ্যক মানুষ মনে করে যে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে চীন। তো দেশের মানুষ যাকে বন্ধু হিসেবে সবচেয়ে ভালো বন্ধু হিসেবে স্বীকৃতি দেয়, দেশের প্রধানমন্ত্রী সেখানেই যাবেন, তাদের সাথেই কথা বলবেন, এটাই খুব স্বাভাবিক। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানেই গিয়েছেন। উনি তার আগে মালয়েশিয়া গিয়েছেন। মালয়েশিয়া হয়তো জিও পলিটিক্যাল দিক থেকে হয়তো সেভাবে খুব বড় কোনো ইনফ্লুয়েন্স রাখে না। তারা গত বছর আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, কিন্তু এবছর সেই দায়িত্বটা ফিলিপাইনের কাছে চলে গিয়েছিল। কিন্তু মালয়েশিয়া বাংলাদেশের ইকোনমির জন্য খুব বড় একটা ফ্যাক্টর। আপনি দেখেন যে 10 লক্ষের কাছাকাছি বাংলাদেশি ওখানে কাজ করে। আপনার এখানে তুষার একটা কথা বলেছে যে সমঝোতা স্মারক সই না করলে আমাদের শ্রমবাজার উন্মুক্ত হবে না, সেটা নিয়ে হয়তো আলোচনা হয়েছে, বা এটা পরিবর্তন না করলে। কিন্তু আমি মনে করি যে মালয়েশিয়ার যে শ্রমবাজারে বাংলাদেশ এবং মালয়েশিয়া দুইটা দেশেই কিছু সিন্ডিকেট সক্রিয় আছে। আপনার যেই সিন্ডিকেটের কারণে আপনার এই শ্রমবাজারটা থমকে আছে, বা এই শ্রমবাজারটা বাড়তে পারছে না। আমাদের সরকার প্রধান সেখানে গিয়েছেন, তিনি নিশ্চয়ই মালয়েশিয়ার কর্মকর্তাদের সাথেও কথা বলে বুঝতে পেরেছেন যে সমস্যাগুলো কোথায়। উনি 5 বছরের জন্য দায়িত্ব নিয়েছেন। উনি যদি তার মেয়াদকালে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন, তাহলে বাংলাদেশের বহু মানুষের মালয়েশিয়াতে কর্মসংস্থানের একটা সুযোগ আছে। মালয়েশিয়া আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ। আপনি পলিসি কন্টিনিউশন একটা বিষয় আছে। বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট 5ই আগস্টের পরে যখন দায়িত্ব নেয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, উনি প্রথম সরকার প্রধান যিনি বাংলাদেশ সফর করেছেন। এবং এইটা আপনি বলতে পারেন যে এক ধরনের রেসিপ্রোকাল জেস্টার। আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন। আপনার বিশ্বের হালাল মার্কেট, যেটা হালাল মার্কেটের একটা বড় অংশ মালয়েশিয়া নিয়ন্ত্রণ করে। আমরা হালাল বলতে অনেক সময় শুধুমাত্র হালাল খাদ্যপণ্য বুঝি, কিন্তু হালাল খাদ্যপণ্য ছাড়াও বিশেষ করে ক্লোদিং ইন্ডাস্ট্রি, আমরা যেটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে আমরা তো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আপনার পোশাক রপ্তানিকারক। আপনার ক্লোদিং ইন্ডাস্ট্রিতে আপনি যে রংটা ব্যবহার করছেন, সেই রংটা হালাল বিষয় দিয়ে তৈরি কিনা, এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এবং আপনি যদি এই ক্ষেত্রে বৈচিত্র্য আনতে পারেন, তাহলে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিটা আরও বড় হতে পারে, আপনার মার্কেট এক্সপানশন হতে পারে। সো মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বহুমাত্রিক ইকোনমিক কোঅপারেশনের সুযোগ আছে। এবং আমাদের এর আগে চিফ অ্যাডভাইজার গিয়েছিলেন, অনেক বছর পরে বাংলাদেশের কোনো সরকার প্রধান তার সফরের মধ্যে দিয়ে মালয়েশিয়া সফর করলো, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এখন গেলেন। আমরা মনে করি যে এইটা দুই দেশের যে ইকোনমিক কোঅপারেশন, যেখানে হিউজ পটেনশিয়ালিটিস আছে, সেটা এক্সপ্লোর করার জন্য একটা বড় ক্ষেত্র তৈরি করবে। এবং মালয়েশিয়ার অনেক বিনিয়োগকারী, তারা বিশ্বের অনেক বড় বড় জায়গাতে বিনিয়োগ করে। আপনার আমাদের এইবার বাজেটে আপনি দেখেছেন যে ইলেকট্রনিক ভেহিকেলের উপর আপনার একটা ছাড় দেওয়া হয়েছে। ইলেকট্রনিক ভেহিকেলের জন্য বাংলাদেশের বর্তমান সরকার এনকারেজ করছে যে যাতে আপনার জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রনিক ভেহিকেল হয়। মালয়েশিয়ান কোম্পানিগুলো কিন্তু এখন ইলেকট্রনিক ভেহিকেল তৈরি করছে। বাংলাদেশ চাইলে মালয়েশিয়া থেকে আপনার ইলেকট্রনিক ভেহিকেল এনে বাংলাদেশের বাজারটাকে জ্বালানি সাশ্রয়ী একটা পরিবহন বাংলাদেশের বাজারে সংযুক্ত করতে পারে। এইটা ইকোনমিক কোঅপারেশনের দিক থেকে মালয়েশিয়া সফর, ওনার প্রথম সফর, এটা অ্যাবসলিউটলি খুব রাইট ডিসিশন। আর আপনি যদি বলেন যে চায়না সফর, এরপরে চায়না শুধু ইকোনমি না, চায়নার সাথে ইকোনমির সাথে যোগ হবে জিও পলিটিক্যাল একটা বিষয়। গত বছর বাংলাদেশ আর চায়নার কূটনীতিক সম্পর্কের 50 বছর পূর্তি হয়েছে। এবং আপনি দেখেছেন চায়না বাংলাদেশ সম্পর্কে এমন একটা অ্যাপ্রোচ গ্রহণ করেছে, যে অ্যাপ্রোচটা অনেক দেশ গ্রহণ করে না। সেটা হচ্ছে যে পিপল টু পিপল কানেক্টিভিটি। আপনার অন্য দেশগুলোকে, আমরা কিছু কিছু দেশকে আমরা দেখি যে তারা গভর্নমেন্টের সাথে রিলেশন তৈরি করে, কিন্তু চায়না এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, যখন সরকারের দায়িত্ব পালন করেছি তখনও দেখেছি যে তারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। এবং আপনি দেখবেন যে 2025 সালে বাংলাদেশ থেকে রাজনৈতিক নেতা বলেন, আপনার ব্যবসায়ী বলেন, সরকারি প্রতিনিধি বলেন, আমাদের প্রকৌশলী বলেন, বহুমাত্রিক পেশাজীবী যারা, তারা চীন সফর করেছেন, এখনও সেটা কন্টিনিউ আছে। এবং এইটার মাধ্যমে তারা কিন্তু মানে শুধু সরকার না, বাংলাদেশের যে আরও
বিভিন্ন সেক্টর আছে তাদের সাথেও এক ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করার একটা উদ্যোগ নিয়েছে। এইটা তাদের পলিসি এবং আমরা মনে করি যে এই পলিসিটার কারণে দুইটা দেশই উপকৃত হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার গিয়েছেন, সেখানে 17টা সমঝোতা স্মারক সই করেছেন। আমি এগুলোকে খুব বেশি বড় করে দেখতে চাই না। আমি মনে করি যে এই সমঝোতা স্মারকের চেয়েও বড় জিনিসটা হচ্ছে যে আপনি কি মেসেজটা দিলেন। আমাদের সরকারের আগামী 5 বছরের যে পররাষ্ট্রনীতিটা হবে, সেই পররাষ্ট্রনীতির যে মেসেজটা বা টোনটা আপনার সেট করে দিয়েছে এই এই সফরটা। আর আপনার অনেক বিষয় তো তিস্তা মহাপরিকল্পনার কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। গত বছর যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস চায়না গিয়েছিলেন, সেখানে একটা বিষয় আলোচনা হয়েছে যে চায়না কিন্তু আপনার নদী ব্যবস্থাপনায় বিশ্বে অন্যতম দক্ষ একটা দেশ, যারা তাদের কাছে 50 বছরের পানি ব্যবস্থাপনার একটা মহাপরিকল্পনা উনি চেয়েছেন। যদি সেই মহাপরিকল্পনাটা শেয়ার করে, তাহলে শুধু তিস্তা নয়, আমরা তো নদীমাতৃক দেশ, আমাদের অসংখ্য নদী আছে, যে নদীগুলোকে যদি আমরা ব্যবস্থাপনা উন্নত করতে পারি, তাহলে আমাদের কৃষি উন্নত হবে, আমাদের বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমাদের দেশের মানে পানি আমাদের যেমন আমাদের দেশের মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তেমনি একটা সময় বা এখনও চায়নাতেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং তাদের যে কারিগরি জ্ঞান, সেটা যদি বাংলাদেশ গ্রহণ করতে পারে, তাহলে সেটা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবেই আপনার খুব একটা বড় একটা পদক্ষেপ হবে। যদিও এই বিষয়টাকে এখন অনেকটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, কারণ তিস্তাটা ভারতের সীমান্তে একসময় বাংলাদেশের যে শেখ হাসিনার যে সরকার, তারা তিস্তা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ভারতের চাপের কারণে। তিস্তার যে মহাপরিকল্পনাটা, এই পরিকল্পনা কাকে দিয়ে বাস্তবায়ন করবে। কিন্তু এখন বর্তমান যে সরকার, তাদের পরিকল্পনাটা স্পষ্ট, তারা এই বিষয়ে চায়নার সহযোগিতা চায় এবং এটা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো রাগঢাক নাই। আমরা মনে করি না যে এটা কোনো রাগঢাকের প্রয়োজনও আছে। তো সরকার তার যে প্রায়োরিটি এরিয়াগুলো, সেগুলো নিয়ে চায়নাতে কথা বলেছে। আগামী 5 বছর এইটার ফলো আপ আমরা মনে করি চলবে এবং আশা করি যে চায়নার সাথে বাংলাদেশের যে ইকোনমিক্যাল যে রিলেশনশিপটা যে চলমান রয়েছে, সেটা আরও বেগবান হবে। পাশাপাশি যে ইকোনমিক করিডোরটার কথা বলা হয়েছে, এটাও কিন্তু অনেক পুরনো আলোচনা এবং এটা অনেক ক্ষেত্রেই ভারতের আপনার অনিচ্ছার কারণে বা অনীহার কারণে এই আলোচনাটাও এগোতে পারেনি। এইবার যেহেতু চীনের পক্ষ থেকেই নতুন করে এই প্রস্তাবটা এসেছে, আমরা বিশ্বাস করি এটাও একটা নতুন একটা দিশা পাবে। আচ্ছা, সাখাওয়াত হোসেন, তো সেটা হচ্ছে যে এই যে ইকোনমিক করিডোরের কথা বলা হচ্ছে, যে বেইজিং যে প্রস্তাবটা দিয়েছে, এতে বাংলাদেশ কতখানি উপকৃত হবে? এবং আরেকটা বিষয় হচ্ছে যে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে একটা ইঙ্গিত আমরা পাইছি। আসলে কি আমরা এই রোহিঙ্গা সমস্যার সমাধান চীন কি আন্তরিকভাবে করবে, কি মনে হয়? দেখেন, এইটা চায়নার সফরের মাধ্যমে এবার বাংলাদেশের সঙ্গে চায়নার যে রিলেশনশিপের যে রোড ম্যাপ, আমরা যে ইঙ্গিতটা পেলাম, ধারণাটা পেলাম, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম যে তারা বিভিন্ন সেক্টরে যে পিপল টু পিপল রিলেশন আবার স্টেট টু স্টেট রিলেশন, দুইটা সাইমালটেনিয়াসলি গুরুত্বপূর্ণ মনে করে দুইটাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে। এই যে 2+2 মিটিংয়ের যেই ধারণাটা তারা এবার অন্যান্য দেশের সঙ্গে, কিছু দেশের সঙ্গে তাদের আগে হয়েছে, বাংলাদেশের সঙ্গে করতে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার পররাষ্ট্র, সামরিক এবং বাণিজ্যিক, বিশেষ করে পররাষ্ট্র এবং সামরিক, এই দুইটা জিনিস আপনার এই যে 2+2, যেটা আপনার এই মিনিস্ট্রিয়াল পর্যায়ে নিয়মিত বেসিসে যে বসা, কথা বলা, প্ল্যান, ভিউজ এক্সচেঞ্জ করে এবং একে অপরকে সহযোগিতা আনা। এই দিকে আবার ওই যেটা আগের আলোচনায় বলছিলাম যে আমাদের এখান থেকে ইউনিয়ন প্রদেশের কুনমিং শহর খুব কাছে, প্লেনে গেলে লাগে 2 ঘন্টা। তো ইন্ডিয়ারও তো এক অংশ থেকে আর এক অংশ যেতে এর থেকে বেশি টাইম লাগে। চায়নার এক অংশ থেকে আর এক অংশ যেতে এর থেকে অনেক বেশি টাইম লাগে, বড় দেশ। তার মানে ওই দেশগুলা নিজেদের দেশের এক রাজ্য থেকে আর এক রাজ্যে যেতে যে পরিমাণ দূরত্ব, বাংলাদেশ থেকে চায়নার কুনমিং তার থেকে কম দূরত্বে। এখন সেইখানে তো আপনার যদি এইখানে রোড কানেক্টিভিটি হয়, তাহলে বাংলাদেশের এই অঞ্চলে আমরা চায়না বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যে এবার 3টা বড় ব্যবসায়ী গ্রুপের সঙ্গে যে আলোচনা করলেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করলেন, উদ্দেশ্য কি? তাদের বিনিয়োগ এইখানে আনা। বিনিয়োগ এইখানে আনতে তাদেরকে উৎসাহিত করবে কি জিনিস? একটা হচ্ছে আমাদের এখানে শ্রম তুলনামূলকভাবে সস্তা, কম পয়সায় এখানে শ্রম পাওয়া যায়। তাহলে আমার দেশের যেই নাগরিকরা খুব কম টাকায় মিডল ইস্টে গিয়ে চাকরি করে, অবৈধভাবে যাওয়ার ঝুঁকি নেয়, তারা যদি এইখানেই
মোটামুটি ভালো একটা স্যালারিতে তারা এমপ্লয়েড হয়, তাহলে তাদের এটা যাওয়ার দরকার হবে না। আমার দেশে তাইলে এমপ্লয়মেন্ট তৈরি হবে ওই বিনিয়োগটা আসলে। এখন বিনিয়োগ আসলে কম টাকায় শ্রমতাবরা পাবে, পাশাপাশি এই উৎপাদিত পণ্যটা তো বাংলাদেশে বিক্রি হবে এমন না, এটা বিভিন্ন জায়গায় যেতে হবে, চায়নায়ও নিবে তারা। চায়নার উৎপাদনকারীরা বাংলাদেশে উৎপাদন করে চায়নার বাজারও নিয়ে যাবে। সেই ক্ষেত্রে চায়না থেকে তাদের যে যাতায়াতটা সহজ হতে হবে, সেইটা সহজ হবে যদি এই রোড কানেক্টিভিটিটা তৈরি হয়। এখানে একটা চ্যালেঞ্জ তো এখন মিয়ানমারের আনস্টেবিলিটি, যেটা তুষার বলছিল, চায়নার সঙ্গে মিয়ানমারের সম্পর্ক অত্যন্ত ভালো, এবং মিয়ানমারের আভ্যন্তরীণ যে খেলা, এই খেলায় চায়নাও কিন্তু একটা প্লেয়ার। সুতরাং ওইটা কিভাবে নিউট্রালাইজ করতে হবে এই দায়িত্ব চায়নার, ওই দায়িত্ব বাংলাদেশের না, এবং বাংলাদেশের ওই হেডেক না রাখলেও চলবে। আমরা রোহিঙ্গার বিষয়টা করে দিই যে চায়না, মায়ানমারের গভর্নমেন্টের উপর চায়নার যে ইনফ্লুয়েন্সটা, এটা আর কোনো গভর্নমেন্টের নাই, আর কোনো দেশের নাই। পৃথিবীর আর কোনো দেশের নাই। মায়ানমারের যে সামরিক শাসক, তাদেরকে কোনো একটা সিদ্ধান্তে আসতে বাধ্য করার মতো ক্ষমতা এই মুহূর্তে একমাত্র চায়নারই আছে, এবং তারা তাদের ইকোনমিক বেনিফিট যদি দেখে তাহলে নিশ্চয়ই তারা কনভিন্স করা বা বাধ্য করা, যেটাই প্রয়োজন হয়, দুইটারই সক্ষমতা চায়নার আছে, এবং মিয়ানমার তাদের ইচ্ছার বাইরে যেতে পারবে না। সেই ক্ষেত্রে রোহিঙ্গা নিয়ে যেটা বলছেন, এর আগে নানান আলোচনায় বিভিন্ন সময়ে চাইনিজ বিভিন্ন আলোচনায় যেটা শুনেছি, যে সরাসরি এক ধাপে চায়না মিয়ানমারকে বলে দিবে যে তোমরা রোহিঙ্গাদের নিয়ে যাও, আর তারা সুরসুর করে চলে যাবে, নিয়ে যাবে, দ্যাট উইল নট হ্যাপেন। যেটা হবে, ধাপে ধাপে বিভিন্ন সময় এই রোহিঙ্গাদেরকে কোথাও না কোথাও এমপ্লয়েড করতে হবে, তাদের কাজে লাগাতে হবে। সেই কাজে লাগানোর মাধ্যমে এইখান থেকে আস্তে আস্তে রোহিঙ্গার সংখ্যা কমাতে চায়, এইটা অনেকের পলিসির মধ্যে আছে। সেই ক্ষেত্রে যদি ওই রাখাইন অঞ্চলের যদি কর্মসংস্থান তৈরি হয় এই কানেক্টিভিটির মাধ্যমে, এবং ওইখানে যদি স্ট্যাবিলিটি আসে, তখন ওইখানেই এই রোহিঙ্গা ইস্যুর সমাধান ওইভাবে হতে পারে। রোহিঙ্গাদের বিভিন্ন দেশে, যে মালয়েশিয়ায়ও তো রোহিঙ্গা ইস্যুতে একটা ভূমিকা এবার নিয়েছে, এবং তিনি ওই আমার বন্ধু মহাজাদু জানে ওই ক্লিপিংসের মধ্যেই কিন্তু দেখেন একটা মাত্র ইস্যু ভিত্তিক কথা ওইখানে আসছে আলোচনা, সেটা রোহিঙ্গা ইস্যু। যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে তারা ভূমিকা রাখবেন, এটা পার্শিয়ালি হলেও যাতে সমাধান করা যায় বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিকভাবে, সেই আলোচনার ফলে মালয়েশিয়া এবং চায়না দুই জায়গায় এবার রোহিঙ্গা ইস্যু আলোচিত হয়েছে, এবং দুজনেরই একটা ভালো ইচ্ছা আছে, কিন্তু এটা খুব সহজ না। সংখ্যাটাও বড়, আগের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সমাধান করেছিলেন সংখ্যাটা এত বড় ছিল না, আর তখন বাংলাদেশের অবস্থান মিয়ানমারের তুলনায় সামরিক শক্তিতে, এমনকি আমাদের অর্থনৈতিক নানান দিক থেকে আমরা অনেক উপরে ছিলাম। মিয়ানমার তখন আমাদের দিকে চোখে চোখ রেখে তাকাতো না, চোখ নিচু করে তাকাতে হতো, এই অবস্থায় আমরা ছিলাম। আর হলো গিয়ে বেগম খালেদা জিয়ার সময় যখন হয়েছে, তখনও সংখ্যাটা তো বড় ছিল না, এবং তখন পার্শিয়ালি সমাধান হয়েছিল। এখন বিষয়টা বহুপাক্ষিক হয়ে গেছে, এবং রোহিঙ্গার সংখ্যাটা অনেক বড়, ফলে তাৎক্ষণিকভাবে এক কথায় একবারে এটা সমাধান হয়ে যাবে এটা আশা করা ভুল। পর্যায়ক্রমে কূটনৈতিক সম্পর্ক এবং অন্য দেশের সঙ্গে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ধীরে ধীরে সমাধান করতে হবে। সেটা হচ্ছে যে এই চীনের সফরটা প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এই যে চুক্তি হলো এবং এই সমঝোতা স্মারক, এগুলো সংসদে আনার দাবি করেছেন এবং আলোচনার দাবি করেছেন। এখন কিছু কিছু বিষয় আছে সেন্সিটিভ, এইটা কি পার্লামেন্টে আলোচনার মতো কি না, আপনার কাছে কি মনে হয়? একটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমি একটু আগে বললাম যে তারা তো আর এমন না যে হুট করে একটা প্রতিক্রিয়া দেখাবে, তাদের যথেষ্ট ক্যাপাসিটি এবং কৌশল রয়েছে এই বিষয়ে। কিন্তু তারা কিন্তু একটা ইঙ্গিত কিন্তু আমরা পাই, ওই যেটার কথা আমি বললাম একটু আগে, যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করলে পস্তাতে হবে না। তো এটার মধ্যে দিয়ে তারা একটু বলার চেষ্টা করছে হয়তো যে চীনের সাথে সম্পর্ক করলেও এমনভাবে করা যাবে না যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের ক্ষতি হয়। স্বাভাবিকভাবে তারা এটা চাইবে, আবার আমাদেরও এটার মধ্যে ব্যালেন্স করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের প্রয়োজন, চীনকেও প্রয়োজন, কারণ দুটোই এখন পৃথিবীর গ্লোবাল পাওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র ডিক্লাইনিং হলেও ওই যে হাতি মরলেও লাখ টাকা বলে, তো সেরকম। ফলে আমাদের সাথে তাদের দেশে অর্থনৈতিক সম্পর্ক বা স্বার্থটাও অনেক বড়, এটাকে আমরা ইগনোর করতে পারবো না। তো এখানে ব্যালেন্স করাটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, আমরা যদি ব্যালেন্স করে দুই পক্ষকে সন্তুষ্ট করতে পারি যে আমাদের হয়তো এক ধরনের আমাদের স্বার্থের ভিত্তিতে আমরা সবার সাথে সম্পর্ক করি
এবং কারোর সাথে আমরা যে এখানে যে আপনার তাদের যে জিও পলিটিক্যাল কিংবা মিলিটারি যে ধরনের জোটগুলো আছে, অ্যালাইনমেন্টগুলো আছে, এগুলোর আমরা অংশ হব না, এরকমভাবে যদি আমরা এটাকে ম্যানেজ করতে পারি তাহলে ইট ইজ ফাইন। ফলে সেই দিক থেকে এটাকে ওইভাবে দেখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও আপনার আশ্বস্ত করতে হবে, আবার আমাদের স্বার্থটা না খুইয়ে। আমরা যেহেতু অনেক বিতর্কিত ওই ইয়েটা করেছি, মার্কিন চুক্তি, এটা করে তো সরকার তার অবস্থানটা জানিয়েছে যে এখানে আমাদেরও অনেক কিছু আছে, মানে আমাদের স্বার্থের পক্ষে অনেক কিছু আছে। একইভাবে এখানে ক্ষেত্রে একই কথা বলতে হবে যে চীনের সাথে আমাদের সম্পর্কটা আমাদের জন্য এই কারণে দরকার, তাতে করে তোমার সাথে আমার কোনো সমস্যা হবে না। এটা আমি মনে করি যে কোনো স্বাধীন রাষ্ট্রের নিজের স্বার্থের ভিত্তিতে এটা করতে পারা উচিত, বা সেই ক্যাপাসিটিটা থাকা উচিত। এতদিন এটা ছিল না, এটাই সমস্যা, যে একদিকে হেলে পড়ার একটা ব্যাপার ছিল। আর একটা যেটা আপনি দ্বিতীয় বললেন যে সংসদে চুক্তির ব্যাপারে, চুক্তি এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা হয়েছে যখন আমরা ঐক্যমত্য কমিশনে ছিলাম, যে পার্লামেন্টকে ইনভলভ করা। বেশিরভাগ চুক্তি কিন্তু আলোচনা করার মতো, সেগুলো আপনি আলোচনা করতে পারবেন, কিংবা একটা পার্লামেন্টারি কমিটি থাকতে পারে এই বিষয়ে, সর্বদলীয়, যারা হচ্ছে এই যে বৈদেশিক নীতি বা বৈদেশিক চুক্তিগুলোর বিষয়ে এক ধরনের ওভারসি করবে কিংবা স্ক্রুটিনি করবে। যেগুলো খুব সেন্সিটিভ, যেগুলো মানে স্পর্শকাতর বিষয় আছে, গুরুতর বিষয় আছে, যেগুলো হয়তো আপনি ওপেন করতে পারবেন না, কারণ অন্যান্য আরও তো অনেক ইন্টারেস্ট গ্রুপ আছে যারা বাংলাদেশের ক্ষতি চায়। সেইটা তো সবাই বোঝে, এটা তো সবাই বোঝে, এটা বিরোধী দলও আমার ধারণা বোঝে যে কোনটা ওপেন করা যাবে, কোনটা করা যাবে না। কিন্তু আগে আমরা যেটা দেখতাম যে সব করে ফেলতো সরকার তার মতো, সম্ভবত ওখান থেকে বেরিয়ে আসার একটা আহ্বান জানানো হয়েছে যে আপনারা আমাদেরকে সাথে নিয়ে যেগুলো, এবং সবচেয়ে ভালো তো এটাই, এটা করা তো খুব সম্ভব যে একটা, এবং কার্যপ্রণালী বিধিও এটাকে সমর্থন করে, মানে সংসদীয় কার্যপ্রণালী বিধি, যে একটা সর্বদলীয় কমিটি করে চুক্তিগুলোর বিষয়ে যদি আপনার অন্তত বিরোধী দলের ইনপুট কিংবা যৌক্তিক সমালোচনা থাকলে সেটা নেওয়া, সেখানে কমিটির আলোচনা তো সবসময় আসবে না বাইরে। আপনি যে একটা সংসদীয় কমিটি করেন, এই কমিটির আলোচনা তো আসবে না, ওই কমিটি সিদ্ধান্ত নিতে পারে, যেহেতু কমিটিতে সরকারের একটা খুব বড়সড় প্রভাব থাকবে, যে কোন আলোচনাটা আমরা পার্লামেন্টে ওপেন করব, কোনটা আমরা করব না, কোনটা আমরা ইন্টারনাল ডিল করব। কিংবা আরও একটা ফোরাম আছে আমি মনে করি, সম্ভবত সংসদে একটা উপদেষ্টা পর্ষদ বা এই জাতীয় কিছু একটা আছে, কার্যনির্বাহী স্ট্যান্ডিং কমিটি একটা আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, ইউজুয়ালি এই চুক্তিগুলো সেখানেই আলোচিত হওয়ার কথা। সেখানে কিন্তু আপনার ওই কমিটিতে সরকারি এবং বিরোধী দলের উভয় দলেরই সদস্য থাকে। পাশাপাশি আপনার পররাষ্ট্রমন্ত্রী নিজেও কিন্তু সেই কমিটির কাছে জবাবদিহি করতে বাধ্য করেন। এবং যেটা জুলাই সনদে মধ্যে ছিল, সরকারও এটা এগ্রি করেছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলকে প্রধান করার আর কি। এর মধ্যে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আছে কিনা আমার এই মুহূর্তে মনে নাই, কিন্তু জনপ্রশাসন, স্বরাষ্ট্র সহ কিছু মন্ত্রণালয়ের ক্ষেত্রে এরকম আছে। এটা ছাড়াও যেটা কার্যনির্বাহী যে ইয়েটার কথা আপনি বললেন, সেখানেও কিন্তু বিরোধী দল এবং সরকার এবং দ্বিতীয় বিরোধী দল অর্থাৎ এনসিপি সবাই কিন্তু ওর মধ্যে আছে, সম্প্রতি স্পিকার ওখানে আছেন। ফলে ওইটার স্কোপে আপনি অনেক কিছু করতে পারেন। ফলে এটা সরকার এবং বিরোধী দলের একটা সমঝোতার বিষয় আমি মনে করি। এই সমঝোতাকে অনেকে খারাপ চোখে দেখে, ইদানিং একটা কথা আসছে, কারণ আমরা তো একসময় জ্বালাও পোড়াও এগুলো দেখে আসছি, তো মানে দেখানো হয়েছে যে বিরোধী দল মানেই হচ্ছে আমরা আগে যেভাবে একটা নন কোঅপারেশনে থাকতাম, ওটা একটা অবৈধ সরকার ছিল। এখনকার সরকারের সাথে তো ওরকম সার্বক্ষণিক নন কোঅপারেশনের মুডে নাই, তাই না? ফলে যেখানে যৌক্তিক বিরোধিতা, যেখানে যৌক্তিক সমালোচনা, আর যেখানে সহযোগিতা, এই দুটোই তো আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা, ইন্ডিয়ার সাথে আমাদের অভিন্ন অনেকগুলো নদী আছে, তো এই জায়গা চীনের আগ্রহ এবং ভারতের উদ্বেগ, এই দুইটাকে ব্যালেন্স কিভাবে করবে সরকার? না, এটা আসলে চীনের আগ্রহ, ভারতের উদ্বেগ, এগুলো খুব বড় বিষয় না। বিষয়টা হচ্ছে বাংলাদেশের আগ্রহটা কোথায়। কারণ আমরা তো আমাদের পররাষ্ট্রনীতির মূল বক্তব্যটাই হচ্ছে এখন বাংলাদেশ ফার্স্ট। আসলে বাংলাদেশের আগ্রহ কোথায়, স্বার্থটা কোথায় আসলে জড়িত। তো তিস্তা মহাপরিকল্পনায় বাংলাদেশ দেখবে বাংলাদেশের স্বার্থ কোথায়। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য যদি বাংলাদেশ মনে করে চীন, ভারত এই দুটো দেশকেই বাদ দিয়ে অন্য তৃতীয় কোনো দেশেরও কারিগরি সহায়তা নিলে বাংলাদেশের জন্য ভালো হবে, তাহলে বাংলাদেশ অবশ্যই সেটা নেবে। কারণ এটা তো আসলে এটা কোনো পলিটিক্যাল ডিসিশন না, এটা পিওরলি একটা ইকোনমিক্যাল ডিসিশন। আমার দেশের নদী ব্যবস্থাপনা উন্নত করলে, কারণ এটার সাথে আমার কৃষি জড়িত, আমার মানুষের যে অর্থনৈতিক ভাগ্য এগুলো জড়িত, প্রকৃতি জড়িত, পরিবেশ জড়িত। সো এখানে বাংলাদেশ, যার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে, আপনার তাকেই বাংলাদেশ ইনভলভ করবে, এটাই হলো বাস্তব কথা। আর যেহেতু ভারতের সাথে 54টা অভিন্ন নদী আছে, অবশ্যই ভারতকে এইসব আলোচনায় এঙ্গেজ করতে হবে, কারণ ভারতকে বাদ দিয়ে এইসব সমস্যার সমাধান করা যাবে না। কিন্তু ভারতের উপর যদি নির্ভরশীল থাকেন, তাহলে ভারত কিন্তু তার স্বার্থটাই দেখবে, যে কারণে তিস্তা চুক্তিটা ফাইনাল হয়েও কিন্তু 1.5 দশক ধরে ঝুলে আছে। এটা সই হয় না, কারণ ভারতের একটা অংশ
তার নিজস্ব স্বার্থে বা তার প্রাদেশিক স্বার্থে এই চুক্তিটা হতে দেয়নি। তো ভারত ভারতের স্বার্থ দেখবে, বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ দেখবে, এবং যাকে দিয়ে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে বাংলাদেশ তাকেই এই পরিকল্পনায় সম্পৃক্ত করবে, এটাই স্বাভাবিক। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি জানেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং সাবেক ব্যক্তিগত চিকিৎসক, সাবেক প্রধানমন্ত্রী পলাতক হাসিনার ব্যক্তিগত চিকিৎসক, এবং তার যে আজীবন যে এমেরিটাস অধ্যাপকের পদ সেটা বাতিল করা হয়েছে। এটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে এবং তাকে অনেক মহীয়ান করে নানা রকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া হচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে তো ওনাকে চিনতেন, আপনার কাছে কি মনে হয় বিষয়টা কেন এরকম হলো? এবং আমার আরেকটু অ্যাড করি যে এতদিন পরে কেন তাকে আপনার এই বাতিল করতে হবে, মানে উনি কেন এত জরুরি কি ছিল কিনা? আচ্ছা, প্রথম কথা হলো অধ্যাপক ABM আবদুল্লাহ স্যার চিকিৎসক হিসেবে নিঃসন্দেহে ভালো চিকিৎসক, খুবই সফট টোনে কথা বলা, খুবই জেনারেসিটিওয়ালা একজন মানুষ, এবং আমার সরাসরি শিক্ষক এবং আমার পছন্দের চিকিৎসক এবং শিক্ষক। তো শিক্ষক এবং চিকিৎসকের এই পার্টটা এক জায়গায় রাখতে হবে, কারণ হচ্ছে সংক্ষেপে বলবেন। হ্যাঁ, সংক্ষেপেই। কারণ হচ্ছে তিনি অন্য একটা জায়গা ধারণ করেছিলেন, সেই জায়গাটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হয়েছিলেন। সেটাও সমস্যা না, চিকিৎসক কেউ যদি প্রধানমন্ত্রী কাউকে ডাকে না করতো কে, সবাই যেত। কিন্তু সেই সময় আজকে আবদুল্লাহ স্যারকে সবাই যতটা মহিয়ান করে তুলছে, তার কিছু কিছু দু একটা এক্সাম্পল দিতে চাই। যে তিনি 2017 সালে প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছেন, সেই রিপোর্ট এখন ভাসছে। প্রণব মুখার্জির সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক কেন যেতে পারেন, কি বার্তা নিয়ে যেতে পারেন, সেগুলো নিয়েও নানান রকমের স্পেকুলেশন এখন আসছে। তিনি মবিন খান বাংলাদেশে হেপাটোলজির স্বনামধন্য প্রফেসর ছিলেন, তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিল বলে তার পেনশনটা পর্যন্ত দেওয়া হয় নাই শেষ পর্যন্ত। সেই বিষয়ে তিনি কখনো কোনো পরামর্শ দিয়েছেন, প্রতিবাদ করেছেন আমরা শুনি নাই। তিনি শেখ হাসিনাকে, এখন সেই ভিডিও ভাসছে যে একটা সবুজ মাঠের মধ্যে বসে কি আয়েশ করে বলছেন, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো শুধু বাংলাদেশের না, বিশ্বের সেরা প্রধানমন্ত্রী। একজন ফ্যাসিবাদ, খুনি, গুম খুনের হত্যাকারী, গুম খুনকারী, বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, রাতের ভোট করেছে, এইরকম একজন প্রধানমন্ত্রীকে, যিনি বিশ্বের সেরা প্রধানমন্ত্রী বলে এইরকম গদগদ হতে পারেন, তাকে যত ইনোসেন্টভাবে উপস্থাপন করা হচ্ছে, বা আমার শিক্ষক হিসেবে বা ভালো চিকিৎসক হিসেবে যেই শ্রদ্ধার জায়গায় আমরা রাখছি, ওই জায়গাটায় অন্তটা ইনোসেন্টলি ভাবার সুযোগ নাই। এরপর হচ্ছে গিয়া জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসা নিতে দেয় নাই এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, তাদেরকে হয় ফেরত দিয়েছে অথবা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, তিনি তার কোনো প্রতিবাদ করেনি। এই যে একটা গণহত্যা চালিয়েছে, এখন পর্যন্ত একটা প্রতিবাদ তিনি করেছেন। ফলে সব কিছু যে তাকে মহিয়ান করে তোলা হয়েছে। আমি আবারও বলছি, আমার খুবই রেসপেক্টেবল, যেহেতু আমার শিক্ষক এবং আমি তাকে পছন্দ করি ওই হিসেবে, শিক্ষক এবং চিকিৎসক হিসেবে, কিন্তু তার আরেকটা যে পার্ট, এইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এখন শুধু এই কারণেই কি তার প্রফেসর এমেরিটাস পদ থেকে তাকে বাদ দেওয়া যায়, এইটু আমি সঙ্গত মনে করি না। ওইটা তার রাজনৈতিক অবস্থান ধরেন, কিন্তু তার নিয়োগটা হয়েছে বিধি বহির্ভূতভাবে। তার প্রফেসর এমেরিটাস হিসেবে প্রথমে নিয়োগ দেওয়া হয় 2022 সালের ফেব্রুয়ারিতে, 3 বছরের জন্য। মাসিক সম্মানী ভাতা ধরা হয় 30,000 টাকা। 24 সালে একটা বাজেট সভায় সিন্ডিকেটের, যেই সভায় সাধারণত অন্য কোনো বিষয় উত্থাপিত হয় না, সেখানে এজেন্ডা বহির্ভূতভাবে একজন এটা প্রস্তাব করেন, একজন প্রভিসি, সেই সংশোধনী, মানে বাংলাদেশ তখন তো বিএসএমএমইউর প্রফেসর এমেরিটাস নিয়োগ অধ্যাদেশ সংশোধনী, এই প্রস্তাবটা, তার প্রস্তাবের সংশোধন হয়, সংশোধন করে করা হয় যে আজীবন প্রফেসর এমেরিটাস দেয়া হবে। তারপর হচ্ছে তাকে একজন অধ্যাপক সর্বশেষ অবসরে যাওয়ার সময় যে গ্রেডে যান, তিনি তা প্রাপ্য হবেন গ্রেড 1, এবং তার অন্যান্য যে সুযোগ সুবিধা, অফিস স্টাফ, অন্যান্য চিকিৎসা, সব সুযোগ সুবিধা পাবেন, এটা করা হয়। অ্যামেজিংলি এইখানে একটা বিধি বহির্ভূত মারাত্মকভাবে যেটা করেছে, গুরুতর অভিযোগ যেটা, সেটা হলো যেই সভায় এই সংশোধনী প্রস্তাব এনে সংশোধনী করা হলো, সেই সভাতেই ওই সংশোধিত প্রস্তাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই হতে পারে না। এটা মাইনর হবে, পাস হবে, পরের অধিবেশনে হতে পারতো।
আর একটা হচ্ছে তার এই যে বেতন ভাতা পরিবর্তন করলো, এই যে নিল, সেটা অর্থ কমিটিতে বা অর্থ বিভাগ দ্বারা অনুমোদিত হয়, সেটাও করায় নাই। তিনি খুবই সজ্জন মানুষ, কিন্তু একটা ইমোশনালি বলছেন কিনা জানি না, স্যার বললেন যে 10-12 হাজার টাকা নিয়েছি, এটা কত টাকা, এর মধ্যে আমাকে অপমান করা হলো। তিনি এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে হিসাব তাতে 14,64,000 প্লাস টাকা তিনি এর মাধ্যমে নিয়েছেন। আর একটা হইল তার যে বেতন ফেরত দেওয়ার কথা বলেছে, এটা আগেরটা না, প্রথম 3 বছর মেয়াদের ওইটাও না, 2024 সালের 20 জুন থেকে যেটা করা হয়েছে। এবং তারপর কার্যত এখানে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, স্যার এখানে কোনো সার্ভিস এমন দেন নাই যার বিনিময়ে তাকে সম্মানী নিতে হবে। তিনি সম্মানজনকভাবে মনে করতে পারতেন যে তাকে যেহেতু বিধিবহির্ভূতভাবে এই পদ দেওয়া হয়েছে, এইটা ওই অথরিটির দায়, তার ব্যক্তিগত দায় না, তবুও বিধিবহির্ভূত, তিনি যখন ওই প্রজ্ঞাপন হয়েছে এটা গ্রহণ করেছেন। স্যারও এত বোকা বা এত সাধারণ লেভেলের না যে তিনি বুঝবেন না যে একই সিন্ডিকেটের মিটিংয়ে তার এটা দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে তিনি যে ভাতাটা নিয়েছেন, যেহেতু তার নিয়োগ বাতিল করা হয়েছে অবৈধ নিয়োগের কারণে, তাহলে যেখান থেকে অবৈধ নিয়োগ হয়েছে ওইখান থেকে তার এটা ফেরত দেওয়া সঙ্গত, এটা ছাড়া কোনো অন্য উপায় সিন্ডিকেটের হাতে থাকে না। প্লাস হচ্ছে গিয়ে এই টাকাটা নিয়ে অনেকে এরকমভাবে বলছেন যে তার বেতন কেন ফেরত দিতে হবে, তিনি সেবা শ্রম মেধা দিয়ে এটা কাজ করেছেন। এই 24 সালের পরে, জুনের পরে তার কোনো সেবা শ্রম সার্ভিস এখানে ছিল না। সুতরাং এটা আর একটা সংক্ষেপে এক কথায় বলে দিই এতদিন পরে কেন। হ্যাঁ, আমি মনে করি যে ইন্টিরিমের আমলে যখন এই সব বিষয়গুলো সামনে আসে তখনই এটা করে ফেলা উচিত ছিল, এটা সংশোধনী। তারপর হলো গিয়া তার যদি রাজনৈতিক ওই এক্সট্রিম কথাগুলো না থাকতো, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে দেওয়া যাবে না এই অবস্থান শেখ হাসিনার ছিল, সেইখানে যখন আবদুল্লাহ স্যারের মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসক মিডিয়ায় স্টেটমেন্ট করেন যে ওনার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব, বিদেশে নেওয়ার দরকার নাই, তখন হাসিনার যেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা সপক্ষে সম্মতি উৎপাদন করে। এর মাধ্যমে আবদুল্লাহ স্যারের মতো এত বড় বরেণ্য চিকিৎসক তিনি ওই কাজটিও করেছেন। ফলে তার দিকে রাজনৈতিকভাবে একটা রাগ ক্ষোভ তো ছিলই, কিন্তু তার এই নিয়োগ বাতিলটা কোনোভাবেই রাজনৈতিক রাগ ক্ষোভের কারণে নয়, বিধি বহির্ভূতভাবে। এটাকে সহজভাবে মেনে নেওয়া উচিত। এবং যারা এটার ভুল ব্যাখ্যা দিয়ে আবেগকে প্রাধান্য দিচ্ছেন, তাদেরকে আবেগ থেকে সরে এসে রিয়ালিটি দেখতে হবে। মবিন খানেরটা দেয় নাই বলে করেছে তা না, ম্যাডাম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দেয়নি সেই মন্তব্য করেছে সেজন্য না, প্রণব মুখার্জির নৈশভোজে গেছেন সেজন্যও না, এই গণহত্যার বিপক্ষে একটা স্টেটমেন্ট করেন নাই সেজন্যও না, আর শেখ হাসিনাকে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী বলেছেন সেজন্যও না, তার নিয়োগ বিধি বহির্ভূত হয়েছিল। এই সত্যটাকে মানতে হবে। তুষার, আপনার কাছে কি মনে হয় যে এটা কি বাতিল ঠিক হয়েছে? দেখেন, আমাদের এই যে কতিপয় প্রফেসর ইমেরিটাস আছেন যারা জাতির বিবেক হওয়ার কথা, কিন্তু তারা জাতির বোঝা হয়ে যান নানা কারণে। এরকম আরেক প্রফেসর ইমেরিটাস আছেন, আমি ভদ্রতার খাতে এদের নাম বললাম না, তিনি 4 অগাস্ট পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন, যখন লাশের পর লাশ পড়েছে, তিনি আবার জাতির বড় বুদ্ধিজীবীও, তিনি বলেছেন যে আলাপ আলোচনা করে সরকারকে ইয়ে করা উচিত এবং ছাত্রদেরও ঘরে ফিরে যাওয়া উচিত। এখনও তারা সমাজে কিন্তু আমরা মাথায় তুলে রেখেছি, হ্যাঁ, অথচ বলা হয় গণঅভ্যুত্থানের পরে কত কিছু হয়ে গেছে। এখন দেখেন, এই যে ভাই যেটা মানে ওয়েল এক্সপ্লেন্ড, আমি আর ওখানে যাইতে চাই না। একটা কথা শুধু বলি যে এই যে বিভিন্ন, আপনি দেখবেন ডক্টর জাফরুল্লাহ সাহেবকে দীর্ঘদিন যাবৎ বিএনপির বুদ্ধিজীবী বলা হয়েছে, আর যারা আওয়ামীপন্থী এরা হয়ে গেছে নিরপেক্ষ বুদ্ধিজীবী। এটা তো দীর্ঘদিন যাবৎ চলেছে। এবং ইনারা শেষ দিন পর্যন্ত শেখ হাসিনার এই যে ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা আছে। তাদের এটাকে ওই যে দার্শনিক হানা আরেন্ট তিনি বলতেন যে ব্যানালিটি অফ ইভিল। এই যে এত ভয়ঙ্কর গুম খুন, ক্রসফায়ার, টাকা লুটপাট, জেলে নেওয়া, বিরোধী দলের উপর ক্র্যাকডাউন, এই যে ধরনের শাসন, এটাকে লম্বা সময় ধরে যারা স্বাভাবিক দেখিয়েছে বাংলাদেশের মানুষের কাছে, তারা হচ্ছে এই ব্যক্তিরা। ফলে তারা কত বড় জাতির বিবেক সেটা আমাদের জন্য দেখার বিষয় না, তারা জাতির বিরুদ্ধে কাজ করেছেন। ফলে যারা জাতির বিরুদ্ধে কাজ করেছেন, আপনি কেন তাদেরকে জাতির পয়সা তাদেরকে আমাদের বা এই সম্মানটা একটা কালেকটিভ বিষয়, কেন আমরা তাদেরকে দেব যদি আপনি আমাদের পক্ষে না থাকতে পারেন? ক্রুশাল মোমেন্টেই, নর্মাল সময়ে কিন্তু জাতির বিবেকদের প্রয়োজন হয় না, ক্রুশাল মোমেন্টে আপনি কি পজিশন নিচ্ছেন এটা হচ্ছে ডিসাইসিভ হয়। ওই ক্রুশাল, যেমন ধরেন সলিমুল্লাহ সাহেব, তার ব্যাপারে অনেক কথা আছে 13 সালের পর থেকে। 31 জুলাই না 29 জুলাই উনি রাস্তায় নেমে বলতে পেরেছেন যে এদের দ্বারা সমাধান হবে না, এরাই হচ্ছে হত্যাকারী, এদেরকেই ক্ষমতা থেকে যেতে হবে, এটা একমাত্র সমাধান। ওই যে একটা 7 মিনিটের ভাষণ উনি দিয়েছেন, এটা তার, আমি মনে করি আগে যাই থাকুক না এগুলো সব ওটার কাছে গৌণ হয়ে গেছে। আপনি এরকম একটা মোমেন্টেও যদি এই কথা বলতে না পারেন, তাহলে এই ধরনের জাতির বিবেকদের প্রতি আমাদের কোনো আগ্রহ থাকা উচিত না। এটা হচ্ছে আমার বক্তব্য। 2 মিনিট যদি আজাদ, যে ইন্টারিম সরকার কেন এটা তখন এটা বাতিল করলো না এত অনিয়ম থাকা সত্ত্বেও?
না, সেটা করতে পারলে ভালো হতো, কিন্তু ইন্টারিম সরকারের হাতে তো অনেক দায়িত্ব ছিল। আপনার ওইটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল। হুম। আমাদের প্রায়োরিটি এরিয়াগুলো ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। ইন্টারিম হয়তো সেদিকেই বেশি মনোযোগ দিয়েছে, যে কারণে এখানে দিতে পারেনি। আর এখানে একটা কথা বলা হচ্ছে যে ওনার প্রফেসর এমিরিটাস থেকে ওনাকে বাদ দেওয়া হয়েছে। উনি ভালো চিকিৎসক অনেকে বলছেন, তো ওনার চিকিৎসা করার অধিকার তো কেউ কেড়ে নেয়নি। উনি তো এখনও চাইলে চিকিৎসা দিতে পারেন, এবং যারা মনে করেন যে উনি ভালো চিকিৎসক, তারা চাইলে ওনার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন। ওনার তো ভালো চিকিৎসক হওয়ার জন্য প্রফেসর এমিরেটস হওয়াটা খুব জরুরি বিষয় না। সো উনি যদি ভালো চিকিৎসক হয়ে থাকেন, মানুষ মনে করলে ওনার কাছ থেকে চিকিৎসা নেবেন, এটাই স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। আমরা মনে করি যে যদি কোনো অনিয়ম হয়ে থাকে ওনার নিয়োগে, তাহলে এই অনিয়মটাকে ক্যারি করার তো কোনো মানে হয় না। অনিয়মটাকে সংশোধন করলে বরঞ্চ ভবিষ্যতে আর নতুন করে আর যদি কেউ এ ধরনের অনিয়ম করার জন্য উৎসাহিত হয়ে থাকে, তাহলে তারা হয়তো আর সেটা করবে না। কিন্তু স্বাগত, কিন্তু এত কিছু থাকতে আমরা ওনাকেই কেন, আরও তো অনেক কিছুই আছে, মানে বাতিল করতে হবে কেন? হ্যাঁ, অনেক বড় বড় দুর্নীতিবাজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে নিয়োগ বাণিজ্য করেছে, দুর্নীতি করেছে, গুরুতর অভিযোগ আছে যাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার, কমিটি করে সঠিক তদন্ত হওয়া দরকার। যেটা গত 2 বছর হয় নাই, এটা অন্যায় হয়েছে আমি বলবো। কারণ প্রশাসনিক পদে বসে তারা মানুষের চাকরিচ্যুত করেছে। বিশ্ববিদ্যালয়ে আমি সহ শত শত এই চিকিৎসককে চাকরিচ্যুত সেটার করেছিল। জন্য কি উনি দায়ী? উনি না, বলে ওই প্রশাসনের, আচ্ছা। তারা ভয়েল তবিয়তে অনেকে আছে। সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যেসব অন্যায় করেছে ব্যবস্থা নেওয়া উচিত। আব্দুল্লাহ স্যারের বিষয়টা হচ্ছে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর একটা পদ আজীবনের জন্য। একজন মানুষকে আমৃত্যু তাকে এমিরিটাস পদে রেখে তাকে যে আপনি বেতন ভাতা দিবেন, বাংলাদেশপন্থী গণ অভ্যুত্থানের পক্ষের যে চেতনা, তার সঙ্গে এটা জাস্টিফাইড কিনা সেটাও তো গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই সিন্ডিকেট সদস্যদের মধ্যে অনেকে আছে স্যারের সরাসরি ছাত্র। আমি নিজেই যেমন স্যারের সরাসরি ছাত্র, এবং স্যারের কাছে পরীক্ষা দিয়ে আমার পোস্ট গ্রাজুয়েশন মেডিসিন পাশ করেছি আমি। সুতরাং তার প্রতি আমার আলাদা একটা রেসপেক্ট আছে। তার সে অসম্মানিত হোক, এটা কোনো দিন আমি চাইনি, চাইও না। কিন্তু কেউ না কেউ যখন সামনে আসে যে আজীবনের জন্য উনি থাকবেন, যিনি খালেদা জিয়ার চিকিৎসার বিদেশে যাওয়াকে ব্যাহত করার মধ্যে মন্তব্য করেছেন ওই পজিশনে থেকে, যিনি গণঅভ্যুত্থানের পক্ষে একটা বাক্য কোনোদিন বলেন নাই, যিনি এইখানে বিশ্ববিদ্যালয়ে এত চাকরিচ্যুত হয়েছে, এত ডিমোশন দিয়ে এত কিছু, এর বিরুদ্ধে কখনো একটা বক্তব্য বলেন নাই যে এটা অন্যায় হচ্ছে। তিনি সবসময় ওই প্রশাসনের সঙ্গে কম্প্রোমাইজ করে চলে তিনি শেখ হাসিনার চিকিৎসক থেকে তিনি বিভিন্ন রকম পদক পুরস্কার এনজয় করেছেন, এবং শেখ হাসিনাকে বিশ্বসেরা প্রধানমন্ত্রীর খেতাব দিয়েছেন। এখন তার ব্যাপারে কারো না কারো অ্যালার্জি তো থাকতেই পারে। তারা যখন এই অনিয়মটাকে সামনে আনবে, তখন এই সিন্ডিকেটের যেই সদস্যরা স্যারের প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল শিক্ষক হিসেবে বা চিকিৎসক হিসেবে, তাদের পক্ষে এই অনিয়মটাকে কি মেনে নিয়ে যারা এটা রেইজ করবে, বলতে পারবে যে না উনি এই পজিশনের, তাইলে অনিয়ম থাকলো, এটা থাক, এইটা কেউ না কেউ সামনে এনেছে, ব্যবস্থা নিতে হয়েছে। এইটা কোনো প্রতিহিংসা না, অন্য উদ্দেশ্য না। তবে আমি মনে করি স্যারের থেকে অনেক বড় বড় অনিয়ম নিয়ে, এমনকি অপরাধ করে তারা বহাল তবিয়তে আছে, সেগুলি সামনে আনা দরকার। ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। আবুল কালাম আজাদ এবং সারওয়াত তুষার, সায়ন তুষার, আপনার 3 জনকে ধন্যবাদ আমাকে। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।